জাংকুক নিজের মাঝে অস্থিরতা অনুভব করছে। এতটা বিচলিত কেন তার মন? জোরে জোরে কয়েকবার শ্বাস টেনে নিল সে। জাংকুক তার হাতে বেশ গরম অনুভব করলো। তের হাতে কাঁপছে। জাংকুক বুঝলো তের জ্বর আবারও বেড়েছে। সে তের মুঠোবন্দির হাত হতে নিজের হাত ছাড়িয়ে নিল। ব্যস্ততার সহিত আবারও জলপট্টি দিল সে। তের চোখ নিমেষেই বুঝে এলো। সে আর তাকিয়ে থাকতে পারলো না। জিন সোফাতে তের রুমে প্রবেশ করলো। দেখতে পেল জাংকুক তেকে যত্ন সহকারে জলপট্টি দিচ্ছে। ছেলের এমন রূপ দেখে কিছুটা অবাক হয়েছেন, তবে ভালো লাগছে। যে ছেলে তেকে বকাঝকা করে সে নিজেই সেবা করছে। জাংকুক কারো পায়ের শব্দে সামনের দিকে তাকালো। দেখতে পেল তার মাকে। সে অস্বস্তিতে পড়ে গেল। স্বাভাবিক করে জিজ্ঞাসা করলো, এতক্ষণ কি করছিল বলো তো? এদিকে তের জ্বর কমছেই না। খাবার খাইয়ে, বাড়িতেই তো ওষুধ আছে, আপাতত খাইয়ে দাও। আবারও কাঁপুনি দিয়ে জ্বর এসেছে। ডাক্তার কখন আসবে বলা যাচ্ছে না। আমার ছেলের যে এই গুণটাও আছে আজকে জানলাম। তুমি তো জানো আমি কেমন, তা সকলকে দেখাতে চাই না। আমি আমার রুমে গেলাম। রোজিকে দিয়ে আমার রুমে কফি পাঠিয়ে দিও। জাংকুক চেয়ার থেকে উঠে কয়েক কদম গিয়ে আবার পিছনে ফিরে তের দিকে তাকালো। তের বলা কথাগুলো মনে করতেই চোখ সরিয়ে নিল সেদিক থেকে। নানা ভাবনা যেন মস্তিষ্কে চেপে ধরেছে। সে পা গলিয়ে রুম থেকে বেরিয়ে গেল। রাত পেরিয়ে ভোর হয়েছে। চারিদিকে পাখির কিচিরমিচির কলরব মুখরিত পরিবেশ। বৃষ্টি থেমেছে রাতের শেষ প্রহরে। জাংকুক সারা রাত না ঘুমিয়ে বেলকনিতে পড়ে আছে। ঘুম যেন চক্ষু হতে কোথাও নিরুদ্দেশ হয়ে গেছে। রাত হতে মস্তিষ্কে তের বলা কথাগুলো ঘুরপাক খাচ্ছে। তার প্রতি যে তের ভালো লাগা আছে সেটা পরিষ্কার। তে তার হাত মুঠোবন্দি করেছিল। ভাবতেই বক্ষে অন্তকোণে অন্যরকম শিহরণ বয়ে গেল। বক্ষে মৃদু অস্থিরতা অনুভব করল। সহসা চোখ বন্ধ করলো জাংকুক। তখনই ভেসে উঠল জ্বরে কাতর হয়ে যাওয়া মলিন মেলি মুখোশের অবয়ব। জাংকুক সকাল 9টার দিকে তার কাজে বেরিয়ে গেল। এদিকে তে সবে মাত্র গোসল সেরে রুমে এসেছে। তোয়ালে দিয়ে ভেজা চুল মুছে চলেছে দুর্বল হাতে। মুখে কিছুটা বিরক্তির ভাস। কোনো মতে ভেজা চুল মুছে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ালো। সেখান হতে চিরুনি নিয়ে চুল আঁচড়াতে লাগলো। তার শরীর কিছুটা সুস্থ, এখন জ্বর নেই, তবে শরীরের ব্যথা এখনো আছে। দুর্বল লাগছে। ক্লান্ত ভঙ্গিতে বিছানায় বসে পড়লো। বিছানায় বসতেই সে ফোনটা হাতে নিল। দেখলো অনেকগুলো নোটিফিকেশন। মেসেজটা সিন করতেই বুঝলো তার জাংকুক ভাই পাঠিয়েছে। জ্বর কমেছে? এই ছোট্ট মেসেজতে ঠোঁটের কোণে হাসি ফোটালো। কিছুটা উৎসাহিত হলো ভেতরে ভেতরে। আর একটা মেসেজও আসে। সেই মেসেজটা উৎসাহের সাথে পড়তে লাগলো। খাবার খেয়ে ঠিকমতো ওষুধ খাবি, রেস্ট নিবি। উড়ন চণ্ডীর মতো এই অসুস্থ শরীরে লাফিয়ে লাফিয়ে ঘুরবি না। তে যতটুকু খুশি হয়েছিল তা এক নিমেষে ফাটা বেলুনের ন্যায় চুপসে গেল। সে কি সবসময় এমন লাফিয়ে বেড়ায় নাকি? মাঝে মাঝে একটু শয়তানি করে, তাই বলে উড়নচণ্ডী বলবে? এটা মানা যায় না। বারবার শুধু অপমান, তাই না? এবার থেকে আরো উড়নচণ্ডীপনা করবে, তাও আবার যন্ত্র মানবটার সামনেই। তে কিছুটা রেগে মেসেজে লিখলো, আমি আপনার সামনে লাফাবো, নাচবো, গোটা বাড়ি নিচে নিচে বেড়াবো, তাতে আপনার কি? দরকার হলে সারাদিন মঞ্জুলেখার মতো সেজে নৃত্য করবো। তৎক্ষণাৎ আর কোনো মেসেজের রিপ্লাই আসলো না। তে রেগে থাকলো। তার মন পড়ে রইল ফোনের দিকে। মন বলছে রিপ্লাই আসুক, অনুভূতি আসলেই ছন্ন ছাড়া হয়। এরই মধ্যে আবারও রিপ্লাই আসলো। লুঙ্গি পরেছিল সেদিনের সাজ মঞ্জুলেখা থেকে কম কি লাগছিল নাকি? অন্য কেউ হলে নিশ্চিত ভাবতো তুই তার ঘাড় মটকাতে এসেছিস। সে তাহলে বলতে হবে সেই সাজটার জন্য তুই একদম পারফেক্ট। একদম ছোট্ট মঞ্জুলেখা লাগছিল তোকে। তের চোখ বড় বড় হয়ে গেল। এটা কি জাংকুক ভাই তার প্রশংসা করলো নাকি অপমান করলো? তা নিয়ে তে কনফিউজড হয়ে গেল। তে আর দেরি না করে আবার লিখলো, আপনি আমার প্রশংসা করলেন নাকি অপমান করলেন? পরের দিন বাড়ির সকলে ডাইনিং রুমে বসে আছে। আলোচনা চলছে বিয়ে নিয়ে। জাংকুকের বাবা চিন্তিত ভঙ্গিতে বলে উঠল, তুমি যে জেনির সাথে জাংকুকের বিয়ের কথা বলছো, জাংকুকের থেকে মতামত চেয়েছো? জাংকুকের সাথে এসব নিয়ে কথা হয়নি। ভেবেছিলাম রাতে কথা বলবো, তাই আর হলো কই। তের জ্বর এসেছিল, তাই আর কথা বলা হয়নি। তোমায় বললাম কারণ তুমি জাংকুককে বিয়ের কথাটা বলবে। এরই মধ্যে বাড়িতে প্রবেশ করলো জাংকুক। তখনই জাংকুকের বাবা জিজ্ঞাসা করলো, তোমার মা একটা মেয়ে পছন্দ করেছে। মেয়েটা যথেষ্ট নরম, ভদ্র, সুন্দরী বটে, আমাদের সকলের পছন্দ। তোমার কি মতামত? জাংকুকের ঘুরে কুঁচকে গেল। বিয়ে? বাড়িতে আসলেই বিয়ের কলরব? হঠাৎই তার মনে পড়ে গেল তের জ্বরের ঘরে বলা কথাগুলো। বিয়ের কথা শুনি কি তবে তে উদ্ভ্রান্তের মতো বৃষ্টিতে ভেজেছিল? সে জানে তের মন বিষণ্ণ থাকলে বৃষ্টিতে ভেজার অভ্যাস আছে, তারপর জ্বর হয়ে বিছানায় পড়ে থাকে। জাংকুক ঘুরে কুঁচকে যাওয়া কপাল নিয়ে শুধালো, মেয়েটি কিছু কবে? আর মেয়েই বাকি? অতঃপর জাংকুকের মা জিন বলে উঠল জিনির কথা। জাংকুক চোখ ফিরিয়ে তার বাবার দিকে তাকালো। ডাইনিং রুমে পিনপিন নীরবতা বিরাজ করছে। পরিবেশটা অনেকটাই গুমোট।
আরেক ছেলের মতামত জানার জন্য বসে আছেন অধীর আগ্রহে। এরই মধ্যে তেও আসলো। সে উপরে দাঁড়িয়ে পুরোটাই দেখছিল। জাঙ্কুক নীরবতা ভেঙে গম্ভীর ভাব টেনেই বলে উঠল, আমি বিয়েটা করতে চাই না, আমি বিয়েতে রাজি নই। বিয়ে কেন করবে না, কারণটাকে জানতে পারি? জাঙ্কুক বাবার দিকে তাকিয়ে শ্বাস টেনে বলতে লাগলো, আমি সকলকেই বলেছিলাম বিয়ের বিষয় এখন না ভাবতে, বাট আপনারা সকলে হঠাৎ বিয়ে নিয়ে পড়েছেন। কারণ বলি, তাহলে হয়তো বিষয়টা ক্লিয়ার হবে। ফার্স্ট অফ অল, আমি জেনিকে কখনো অন্য নজরে দেখিনি। বলতে পারেন রোজিকে যেমন বোনের নজরে দেখি, ঠিক সেভাবেই জেনিকেও দেখি। আমি আর এই বিষয়ে কথা বলতে চাইছি না, বিয়ের বিষয়টা এখানেই ক্লোজড। এরপর আর কথা যেন না হয়। জাঙ্কুক এক মুহূর্ত আর সেখানে দাঁড়ালো না, পা বাড়িয়ে চলো নিজ রুমে। শীতে পা রেখে রান্নাঘরের দিকে তাকালো একবার। জেনি বেচারার চোখ দিয়ে পড়ছে টপাটপ অশ্রু। সে করুণ চোখে তাকিয়েছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক সেদিকে পাত্তা না দিয়ে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। এদিকে তে স্তম্ভিত নয়নে জাঙ্কুকের চলে যাওয়া দেখলো। এখনো তার বিশ্বাস হচ্ছে না, যা শুনেছে মনে হচ্ছে ভুল শুনেছে। জাঙ্কুক যে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে তাতে যেন এখনো বিস্ময়ের ভাব কাটছেই না তের। মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। তবে বেচারা জেনির কান্না দেখে তারও একটু খারাপ লাগলো। পরের দিন জেনি এবং তার মা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। তে তাদেরকে বিদায় দিয়ে সদর দরজা ঢুকতে যাবে, এমন সময় খেয়াল হলো জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তের চোখে মুখে বিচলিত ভাবে স্পষ্ট। মনে জমা হয়েছে একটাই প্রশ্ন, জাঙ্কুক ভাই এখানে কি করছেন? সবাইকে বিদায় দিতে এসেছেন? উৎকণ্ঠা চাপা না রাখতে পেরে তে জাঙ্কুককে শোধালো, আপনি এখানে কি করছেন জাঙ্কুক ভাইয়া? জাঙ্কুক একটু নড়ে চড়ে উঠলো। তের কথায় পাত্তা না দিয়ে সরু দৃষ্টিতে তের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কেঁদেছিস কেন? তের মনে হালকা ভালো লাগার দোলা দিল। জাঙ্কুক ভাই তার মুখশ্রী খেয়াল করেছে। তার উষ্টের কোণে বিরাজ করছে মৃদু হাসির রেখা। মনটা নিমিষে ফুরফুরে হয়ে গেল তার। ভালো লাগার প্রজাপতি যেন উড়ছে মন আকাশে। তে উচ্ছ্বসিত ভাব অপ্রকাশিত রেখে বলে উঠল, জেনি আপু চলে গেল তাই? জাঙ্কুক কিছুটা সময় চুপ থেকে সরাসরি প্রশ্ন করলো, তোর কি মনে হয় আমি মায়ের কথা মতো বিয়েটা না করে ভুল করেছি? তে আন্দাজ করলো কেন জাঙ্কুক কেমন প্রশ্ন করেছে। সকাল হতে তার বড় মা রুম থেকে বের হয়নি। আর এমন গম্ভীর হয়ে আছেন, কারোর সাথে তেমন কথা বলছেন না। বাড়ির পরিবেশ আগের থেকে একটু ভিন্ন। তে শান্ত কণ্ঠে বড়দের ন্যায় জাঙ্কুকের প্রশ্নের জবাব দিল, আপনি আমার থেকে বয়সে অনেকটাই বড়, আমার থেকে আপনার বোঝার ক্ষমতা বেশি, জীবন সম্পর্কেও ধারণা বেশি। বিয়েটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। জেনি আপুকে কেন বিয়ে করলেন না তো অস্পষ্ট থাকলেও কিছুটা অবগত আমি। আপনি না করেছেন হয়তো আরও কোনো কারণ আছে। যাই হোক, আমার দৃষ্টিকোণ থেকে ভুল বা সঠিক কোনোটাই বলবো না। আপনার যা ভালো মনে হয়েছে তাই করেছেন। একটা কথা কি জানেন, আমি জেনি আপুর চোখে আপনার জন্য ভালো লাগার থেকে বেশি ভালোবাসা রেখেছি। আপনি তবুও তাকে রিজেক্ট করেছেন। এসব এখন ভেবে আর লাভ নেই। আমার মনে হয় বড় মা রাগ ভাঙানো জরুরি আপনার। সকাল থেকে তো আমাদের সাথে কথা বলছে না। জাঙ্কুক তের বলা কথাগুলো শুনে গাম্ভীর্য ভাব নিয়ে বলল, আমার মনে হয় তোর মোটিভেশনাল বক্তা হওয়া উচিত। কেন? জানতে চাইলাম একটা কথা আর তুই বললি কি করা উচিত আমার। তে বিরক্ত হলো খুব, তবু স্বাভাবিকভাবেই বলল, আমার থেকে জানতে চাইছেন তাই বলেছি, না হলে তো বলতাম না। জাঙ্কুক আর তের সাথে তর্ক করার ইচ্ছে হলো না। সে তেকে আর কিছু না বলে চলে যাবে এমন সময় তে ডেকে উঠলো। জাঙ্কুক পা থামিয়ে তের দিকে তাকিয়ে ইশারা করলো কি হয়েছে। তে মনের মাঝে জমিয়ে রাখা কথাগুলো উপস্থাপন করলো। আপনি গতকাল বলেছিলেন যে রমণী আপনার জীবনে নিজ ইচ্ছেতে জড়াতে চাইবে তাকে আপনি জীবন সঙ্গিনী রূপে গ্রহণ করবেন। আপনি হয়তো জানেন অনেক রমণী নিজ ইচ্ছে আপনার জীবনে আসতে চাইবে, তখন আপনি কাকে বেছে নেবেন? জাঙ্কুকের মুখ গম্ভীর থাকলেও রহস্যময় হাসির রেখা ফুটে উঠলো। মূলত তের এমন প্রশ্ন যেন জাঙ্কুককে কিছুটা বিস্মিত করেছে, তবে একটু মজাও পেয়েছে সে। জাঙ্কুককে তে এমন একটা প্রশ্ন করবে তা একটু অবাক করার বিষয়। জাঙ্কুক রহস্যময় হাসি বজায় রেখে বলে উঠল, সেই রমণী নিশ্চয়ই বাকিদের থেকে আলাদা হবে। নিশ্চয়ই বলতে চাইছেন আপনার জন্য? তার মানে মনে প্রগাঢ় ভালোবাসা লুকায়িত থাকবে, আপনাকে সম্মান করবে, ভালোবাসবে, আপনার পাশে সবসময় থাকবে, কখনো আপনাকে ভুল বুঝবে না, আপনার সাথে সারাটা জীবন কাটিয়ে দেবে। একটা কথা কি জানেন, আমি খেয়াল করেছি ভালোবাসা কখনো বয়স দেখা হয় না। আবার অপ্রকাশিত ভালো লাগার অনুভূতি গাঢ় হয়েও ভালোবাসায় পরিণত হয়।
প্রথম ভালোবাসার মানুষটি যে রমণের ভাগ্যে থাকে সে নিশ্চয়ই ভাগ্যবতী হয়। তিয়ার দাঁড়ালো না, নীরবে জাঙ্কুক সামনে থেকে প্রস্থান করলো। জাঙ্কুক বিস্মিত হলো তিয়ার কথায়। সে তীর চলে যাওয়ার পানে তাকিয়ে রইল কিছুক্ষণ। মেয়েটা কি তবে তাকে ভালোবাসে এটাই বোঝাতে চাইলো। ভাবতে জাঙ্কুকের হার্টবিট ফাস্ট হলো। সে নিজ হাত দ্বারা বক্ষের স্থলে চেপে ধরলো। কথাগুলোর পরিধি অনেকটা, এতটা গভীরভাবে জমে থাকা গোপন কথা উদাহরণস্বরূপ ব্যাখ্যা করা অনেকটাই চমকপ্রদ। তিনি মুখ গোমরা করে বসে আছে বিছানায়। তার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে অসহায়ত্ব। কোন চোখে বিছানার উপর তাকিয়ে আছে। সামনে এক গাদা বইয়ের স্তূপ। এত বই এই কয়েকদিনে সে কি করে পড়বে? এসব ভাবনায় মাথা ঘুরিয়ে যাচ্ছে। চারপাশে অন্ধকার দেখছে সে। মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছিল শুধু। কয়েক মাস কোচিংও করেছিল। মেডিকেলে চান্স হয়নি তাই পাবলিকে অ্যাডমিশন দেবে। পাবলিক অ্যাডমিশনের জন্য আলাদাভাবে পড়তে হবে। উফ, কিভাবে কি পড়বে তে বুঝতে পারছে না। এখন হাত পা ছুড়ে কান্না করতে ইচ্ছে করছে। 2 ঘন্টা যাবৎ বসে আছে বই নিয়ে, শুধু গুটি কয়েক এমসিকিউ পড়েছে সে। তার মন চাচ্ছে বই গুছিয়ে ঘুমিয়ে পড়তে। এইসব ছেড়ে একটা চিঠি লিখতে বসলো। প্রিয় কল্পপুরুষ, প্রিয় কল্পপুরুষ বললাম কারণ আপনার নাম ধরে সম্বোধন করার সময় এখনো আসেনি। আশা করছি খুব শীঘ্রই প্রিয় বলে আপনার নাম সম্বোধন করতে পারবো। আজ প্রথম নিজের মনে লুকিয়ে রাখা কথাগুলো সাদা কাগজে নিখুঁতভাবে লেখার চেষ্টা করছি। কিছু অনুভূতি খুবই অবাধ্য হয়, অনুভূতিও তেমনই অবাধ্য। মন গহীনে অসময়ে হঠাৎই আপনার জন্য অদ্ভুত অনুভূতিগুলো প্রজাপতির ন্যায় পাখা মেলে উঠতে থাকে। আপনি নামক প্রণয়সুখ যেন ব্যাধিতে পরিণত হয়েছে। তীক্ষ্ণ ভালোবাসাগুলো ইচ্ছে করছে আপনার কাছে প্রকাশ করি। আমার মনের গহীনে লুকায়িত আপনাকে নিয়ে ছন্নছাড়া ভালো লাগাগুলো যেন অনুভূতির শীর্ষে। কখনো ভাবিনি আপনার মতো কঠিন গাম্ভীর্য কাঠখোট্টা শ্যামপুরুষের প্রণয়ে আমার মতো চঞ্চল অষ্টাদশী কন্যা গভীরভাবে আটকে যাবে। ভাবতে অবাক হয়ে যায়। আমি বয়সে আপনার থেকে অনেকটা ছোট হলেও আমার মনে আপনার জন্য থাকা অনুভূতি ঠুনকো নয়। আপনি আমাকে কেন বোঝেন না বলুন তো? আপনার বিরহে যেন প্রতিনিয়ত পড়ছি। হৃদয়ের দহন কি আপনি দেখছেন না? জানেন আপনাকে নিয়ে আমি কত শত জল্পনা কল্পনা করেছি। কল্পনা কি কখনো বাস্তব হবে না? হয়তো হবে, আবার নাও হতে পারে। অতঃপরতে সুন্দর করে একটা চিঠি লিখলো জাঙ্কুককে নিয়ে। শেষে লিখলো ইতি। আপনি ময় কল্পপুরুষের বিমোহিত এক কিশোরী। নিজ মনে চলমান কথাগুলো সাদা কাগজের ভাঁজে উঠে দিল নিমেষেই। লেখা শেষ হতেই কলম থামিয়ে দিল সে। আজ প্রথম কাউকে চিঠি লিখছে। সে কেমন অদ্ভুত অনুভূতি তার। স্থির চিত্তে সে তাকিয়ে রইল সাদা কাগজের বক্ষে কালো বর্ণের লেখা নিজ অন্তঃস্থলে জন্মে থাকা প্রগাঢ় ভালোবাসা। এরই মধ্যে রুমে ঢুকলো সবিন। বাহ, চিঠিও লেখা হচ্ছে দেখছি বলে সে তোর হাত থেকে কেরকুটটা নিজ হাতে নিয়ে নিল। সে চিঠিটা নাড়িয়ে নাড়িয়ে দেখতে দেখতে বলল, এটা এখন ভাইকে দেব, তখন কি হবে ভাবতে পারছিস? তোর ওই আশিক তোর চোখের সামনে গাছে ঝুলিয়ে পেটাবে। আহ, কত সুন্দর দৃশ্য। কে ক্ষুব্ধ হলো। কি বলবে তার ভালো লাগার মানুষ আর কেউ নেই, ওই যন্ত্রমানব। সবিনের মুখে কথাটা শুনে শরীর জ্বলে যাচ্ছে। কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে সবিনের দিকে। এই চিঠিটা নেওয়ার চেষ্টা চালাতে লাগলো। না নিতে পারলে সবিনকে মারতে শুরু করলো। সবিন নিজেকে বাঁচাতে রুম থেকে দৌড়ে চলে গেল। তে দৌড়াতে দৌড়াতে বলল, ভাই প্লিজ দিয়ে দে, আমি তোকে অনেকগুলো চকলেট খাওয়াবো। আমি কি মেয়ে নাকি যে চকলেট খাবো? অন্য কিছু অফার কর। তে আর দৌড়াতে পারছে না, অনেকটা হাঁপিয়ে গেছে। বাগানটা 3-4 ঘূর্ণয় করেছে, এখন তার মাথা ঘুরছে। সে ধাপ করে বাগানের পাশে ঘাসে বসে পড়লো। সবিন তা দেখে অনেকটা দূরে গিয়ে দাঁড়ালো। সেও হাঁপিয়ে গিয়েছে। এই হাঁপিয়ে যাওয়া কণ্ঠে বলল, আচ্ছা তুই যা বলবি তাই করবো, এবার চিঠিটা দে। সত্যি বলছিস তো? তাহলে ঠিক আছে শোন, প্রথমে আমি তোর ওই কল্পপুরুষের নাম জানতে চাই, আর দ্বিতীয় আগামীকাল রেস্টুরেন্টে কাচ্চি বিরিয়ানি খেতে যাব, সব বিল তোকে দিতে হবে। তের মুখ অসহায় ন্যায় হয়ে গেল। কি বলবে সে? একজনের কাছে আর একজনকে ভালোবাসে কিভাবে বলবে? সবিনকে ভরসা নেই, বাড়িতে যদি সবাইকে বলে দেয়। সবিন তেকে চুপ থাকতে দেখে মিসকে এসে বলল, আচ্ছা ভাবতে থাক, ততক্ষণ আমি তোর লেখা চিঠি আরেকবার পড়ি। তখন ভালোভাবে পড়তে পারিনি। তে রাগ যেন আরো বেড়ে গেল। জাঙ্কুকের থেকে কম নয় এই সবিন, ভাইয়ের মতোই হয়েছে একেবারে। তে ফোন দিয়ে আটলো, সে জাঙ্কুকের নাম নিবে না, অন্য কারো নাম বলবে। সবিন উৎসাহিত হয়ে কয়েকটা লাইন পড়তে হঠাৎ কেউ একজন চিঠিটি টান দিয়ে নিয়ে নিল। দুজনেই পিছে তাকালো, আর তাকাতেই গলা শুকিয়ে কার যেন। চলাচলের পথের মাঝে দাঁড়িয়ে কি এমন পড়ছিলি? সবিন হাসার চেষ্টা করে বলল, তেমন কিছু না ভাই, একটা নোটস পড়ছিলাম। বাহ, উন্নতি হয়েছে দেখছি। আমিও দেখি আমার ভাই কি এমন ইম্পর্টেন্ট নোটস পড়ছিল যে আশেপাশে তার খেয়াল নেই।
জাঙ্কুক হাতে থাকা চিঠিটি দু হাতে মিলে পড়তে শুরু করলো। সবিনের ভয়ে ঘাম ঝরছে। সে ভাবলো এই সুযোগে পালাতে হবে। যেই ভাবা সেই কাজ। ধীরে ধীরে পেছাতে পেছাতে কিছুটা দূরে যেতে এক দৌড় সদর দরজা পেরিয়ে গেল। জাঙ্কুক চিঠিটি তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করলো। প্রতিটি শব্দ যেন কারোর জন্য গভীর ভালোবাসায় জড়ানো। অনুভূতি মিশ্রিত প্রতিটি বাক্য জাঙ্কুকের মনে গেঁথে গেছে। সে জানে চিঠি লেখিকা আর কেউ নয়, তে। কারণ তের হাতের লেখা তার চেনা। ভালোবাসা মিশ্রিত প্রণয়াবেগ। প্রতিটা বাক্য যেন নিখুঁত হাতে অষ্টাদশী কন্যার মনের ভাব যেন যুবকের মনের গহীনে অদৃশ্য অনুভূতির জন্ম নিতে বাধ্য করেছে। জাঙ্কুক চিঠি থেকে চোখ সরিয়ে শান্ত দৃষ্টি ফেলে তের দিকে। তে কাছামাছি ভঙ্গিতে উঠে দাঁড়ালো। সে আর চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে ধীর পায়ে জাঙ্কুকের দিকে এগিয়ে আসলো। জাঙ্কুক হাতে থাকা চিঠি নিজ পকেটে ভাঁজ করে রেখে দিল। তে অবাক চোখে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক ভাই তার লেখা চিঠি কেন নিজের কাছে রাখলেন? জাঙ্কুক নির্লিপ্ত ভঙ্গিতে বলে উঠল, চিঠিটা আমার কাছে রেখে দিলাম। তে অস্পষ্ট স্বরে বলল, আমার চিঠি আপনি কেন রাখবেন? জাঙ্কুক তের অগোচরে মৃদু হাসলো। নিজেকে স্বাভাবিক করে গম্ভীর কণ্ঠে বলল, চিঠির লেখাগুলো ভালো লেগেছে তাই। তে অবিশ্বাস্য চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। যন্ত্রমানবের প্রেমপত্র ভালো লেগেছে আর তাকে কিছু বলল না কেন? সে বিস্মিত হয়ে বলল, আপনার ভালো লেগেছে? তের কথায় জাঙ্কুক শান্ত স্বরে প্রতিউত্তর করলো, মন থেকে কোনো কিছু লিখলে সেখানে ভালোবাসার ছোঁয়া থাকে। তেমনি চিঠির প্রতিটা কথা ভালো লেগেছে। সেখানে প্রতিটি উল্লিখিত বাক্য যেন প্রাণবন্ত। যে লিখেছে তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে দিস আর বলে দিস আমি আর এটা কখনো ফেরত দেব না। জাঙ্কুকের উল্লেখিত কথাগুলো শ্রবণ হতে তাই হাঁসফাঁস করতে লাগলো। মন অনেকটাই বিচলিত হলো তার। সে আর চোখে জাঙ্কুকের মুখপানে দৃষ্টি ফেলছে। কিছুক্ষণ পর পর চোখ মুখে বিরাজ করছে দ্বিধা। জাঙ্কুক ভাই কি তার লেখা না চিনে কথাগুলো বলেছে? কিছুদিন আগেও তো তার বান্ধবীর চিঠির জন্য তাকে কত বকেছিল, আজ কেন বকলো না? একবার তো জিজ্ঞাসা করলো না চিঠিটা কই পেয়েছে সে? নানা ভাবনা তের মাথা ঘুরছে। তের আর চোখে দেখা দৃষ্টিগোচর হলো না জাঙ্কুকের। সে পুরো সময়টা খেয়াল করেছে চঞ্চল মেয়েটিকে। আগে অনেক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছে, তবে আজকের চিঠি লিখেছে ভাবতেই জাঙ্কুকের ভিতরে বিস্মিত হয়েছে। তে এমন একটা কাজ করতে পারে ভাবতেই পারেনি। জাঙ্কুকের বুঝতে বাকি নেই তের মনে তার জন্য গভীর অনুভূতি তৈরি হয়েছে। তে জাঙ্কুককে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে অস্বস্তি নিয়ে বলল, জাঙ্কুক ভাই চিঠিটা দিন, এটা আমি নিজের কাছে রেখে দিচ্ছি। আপনি তো আগেরবার বকেছিলেন, তখন তো রাখেননি, আজ কেন রাখতে চাইছেন? আগেরটা কোনো চিঠি ছিল না, গার্বেজ ছিল। অশ্লীল টাইপের কোনো লেখা সাদা কাগজে লিখলেই চিঠি হয়ে যায় না। আর আজকের চিঠিটা কেন রাখতে চাইছি তা আগেই বলেছি। এই বিষয়ে নো মোর টক, ওকে? তের মুখ ভার হলো। মনে মনে সবিনকে বকলো কিছুটা। সে মুখ ফুসকে বলল, চিঠি তো আমি। তে আর কিছু বলল না। জিভ কেটে সে দু হাতে মুখ চেপে ধরলো। কি বলতে যাচ্ছিল সে? বলে তো জাঙ্কুক নিশ্চিত কথা শোনাতো, তারপর বাড়ির সকলের সামনে কান ধরে উঠবস করাতো। জাঙ্কুক জানতে চাইলো কি হয়েছে। তে মাথা নাড়িয়ে ইশারায় বলল কিছু হয়নি। জাঙ্কুক রুদ্ধস্বরে বলল, এমন পাগলের মতো না দাঁড়িয়ে ভালোভাবে দাঁড়া। তে মুখ থেকে হাত নামিয়ে দাঁড়িয়ে রইল। তারপর বলল, আপনি এখানেই দাঁড়িয়ে থাকবেন? জাঙ্কুক এক পলক তাকিয়ে দেখে দেখে পা বাড়ালো বাসার দিকে। এ তাজ্জব বনে গেল। কোনো উত্তর না দিয়ে চলে যাচ্ছে আজব মানুষ একটা। সেও কিছুটা দ্রুততার সাথে হাঁটতে হাঁটতে জাঙ্কুকের পিছু পিছু চলল। এইদিকে জিন তার ছেলের সাথে কথা বলবে না বলে পণ ধরেছে। শিক্ষা দেবেন ছেলেকে, তার কোনো কথাই জাঙ্কুক শোনে না। ছেলেটা দিন দিন অবাধ্য হচ্ছে। এদিকে জাঙ্কুক বাসায় গিয়ে তার মায়ের হাতগুলো ধরে সুন্দর করে তার মাকে বোঝাতে লাগলো। মায়ের কাছে ক্ষমা চাইলো। তে অপর পাশের সোফায় বসে মা ছেলের কাণ্ড দেখছে। ভালোই লাগছে তার। এত সুন্দর দৃশ্য খুব কমই দেখেছে সে। ছেলে মায়ের রাগ ভাঙাচ্ছে। সে সামনে টেবিলে থাকা বিস্কুট নিয়ে চিবোতে চিবোতে মা ছেলের কাহিনী মনোযোগী হয়ে দেখতে লাগলো। সবিন জাঙ্কুককে স্বাভাবিক আচরণ করতে দেখে হাফ ছেড়ে বাঁচলো। জাঙ্কুক যদি আজ তাকে চেপে ধরতো তাহলে তের এই বাড়িতে লাস্ট দিন হতো। এদিকে জাঙ্কুক দীর্ঘ শ্বাস ফেলে বলল, মা তুমি যদি চাও বিয়েটা করি তবে তাই হবে, কিন্তু আমার কিছুটা সময় দাও, একটু নিজেকে গুছিয়ে নিই। কয়েকদিন যাবৎ অনেকটা বিজি আছি, এটা তো নিজ চোখে দেখছো। তোমার এমন স্বাভাবিক জীবন হতে দূরে থাকা ছেলেকে তো সবাই নিজ বাড়ির জামাই বানাতে চাইবে না। এর জন্য নিশ্চয়ই কাঠ খড় পোড়াতে হবে। সেই সময়টা এখন আমার নেই। সময় হলে যত কাঠ খড় পোড়াতে হয় পুড়িয়ে তোমার মনের ইচ্ছে পূরণ করব। তোমার মনে কি চলছে সেটাই তো বুঝতে পারছি না। নির্বাচন পর্যন্ত সময় আছে তোমার হাতে, তারপরে যেন আমি আমার বাড়ির বড় বউকে দেখতে পাই। এবার যদি কথা না রাখো
বাড়ি থেকে যেখানে চোখ যায় সেখানে চলে যাব। অতঃপর জাঙ্কুক রুমে চলে গেল। জাঙ্কুক গোসল করে মাত্রই ওয়াশরুম থেকে বেরোলো। তলে দিয়ে এলোমেলো চলে থাকা অবশিষ্ট পানি মুছতে লাগলো। হাতে তার ফোনটা নিয়ে নিল। তখনই কেউ একজন দরজা নক করলো। জাঙ্কুক ভাবলো হয়তো সবিন এসেছে, তাই ফোনের দিকে তাকিয়ে ভরাট কণ্ঠে বলল, ভেতরে আয়। জাঙ্কুক নিজ ফোনে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস দেখছিল। এইদিকে তে অনুমতি পেয়ে দরজা খুলে রুমে প্রবেশ করলো। হাতে তার কফি। গুটি গুটি পায়ে এসে জাঙ্কুকের সামনে উপস্থিত হলো। কফি দিবে এমন সময় জাঙ্কুকের দিকে তাকাতেই তের চোখ বড় বড় হয়ে গেল। সে স্তব্ধ হয়ে রইল, চোখের পলক ফেলতেও ভুলে গেছে। এই অবস্থায় জাঙ্কুককে সামনে দেখে লজ্জা লাগছে তার। সে খেয়াল করলো তার বক্ষ কাঁপছে, কেমন ধুকপুক করছে। সে চোখ মেঝেতে নিবদ্ধ করে কম্পনরত কণ্ঠে জাঙ্কুকের উদ্দেশ্যে বলল, জাঙ্কুক ভাই, আপনার কফি। কম্পনরত মেলি কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতেই জাঙ্কুক ফোন স্ক্রল করা বন্ধ করে তখনই সামনের দিকে তাকালো। নিচু মুখশ্রীতে তেকে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে গেল তার। তে এখানে কি করছে আর এমনভাবে মাথা নিচু করে আছে কেন? ভাবা শেষ হতেই ভরাট স্বরে শোধালো, তুই এখানে কি করছিস? বড় মা কফি দিতে পাঠিয়েছে। জাঙ্কুক খেয়াল করলো তের হাত কাঁপছে। সে কফির মুখটি তের হাত থেকে নিজের হাতে নিয়ে নিল আচমকাই। এমন কাণ্ডে তে চমকে তাকালো জাঙ্কুকের দিকে। তাকিয়ে আবার মুখ নিচু করে ফেললো সে। জাঙ্কুক তের এভাবে দাঁড়িয়ে থাকা রহস্য এখন উদ্ঘাটন করতে পারলো। কফির মুখটি বিছানার উপর রেখে সে আলমারি থেকে ব্ল্যাক টি শার্ট বের করে পরে নিল। এগিয়ে এসে কফিতে চুমুক দিয়ে বলল, মুখ নিচু করে থাকতে হবে না, এবার তাকাতে পারিস। কিছুটা সময় পর জাঙ্কুকের মুখপানে অস্বস্তি নিয়ে তাকালো। জাঙ্কুক এখন বিছানায় বসে সাহেবী ভঙ্গিতে কফিতে চুমুক দিচ্ছে। হাতটা এমন করছে যেন আশেপাশে কেউ নেই। সে আবারও দৃষ্টি নিচু করলো। আজ আবার নতুন তের মনে চলছে একটি প্রশ্ন। সে কি সাহসিকতা নিয়ে প্রশ্নটা করবে? এই মানুষটা তেরা জানে প্রশ্নের উত্তর বদলে আরো কত কথা শুনিয়ে দেয় না জানি। জাঙ্কুক খেয়াল করলো তে গভীর চিন্তায় মগ্ন। চোখে মুখে ফুটে উঠেছে চাপা উৎকণ্ঠা, চোখে কোনো জানার আগ্রহ। জাঙ্কুকের মনে হলো হয়তো কিছু বলতে চাইতে। সে কফি খাওয়া শেষ করে মগটি হাত বাড়িয়ে টি টেবিলে রাখলো। দু হাতে ভেজা চুল পেছনে ঠেলে বলল, এত চিন্তা ভাবনা করে তোর ছোট্ট মাথায় চাপ দিয়ে লাভ নেই, যা বলবি ফটাফট বলে ফেল। বেশ সাহস নিয়ে শোধালো, আপনি কেন এত দ্রুত বিয়ের জন্য রাজি হয়ে গেলেন? তার মানে আপনার কোনো পছন্দের মানুষ আছে, তাই না? তের পেটে জমে থাকা কথাগুলো উগড়ে দিয়ে ক্ষান্ত হলো। মনের মাঝে প্রিয় মানুষকে হারানোর ভয় জেগে ধরেছে, তবুও নিজেকে শক্ত রেখেছে। জাঙ্কুক তের কথায় ফিসে আসলো। তে বিচলিত হলো এই হাসিতে। মানুষটা এভাবে হাসছে কেন? সে কি ভুল কিছু বলেছে? জাঙ্কুক তের ভাবনায় বাধা প্রদান করে বলল, তুই কি বুঝতে পারছিস তোর সাহস বেড়েছে? আজকাল আমার পার্সোনাল বিষয়ে তদারকি করছিস। পার্সোনাল বিষয়ে কারা ইন্টারফেয়ার করে জানিস? তে সন্দেহান দৃষ্টিতে অবলোকন করলো জাঙ্কুককে। সে বুঝলো না এই মানুষটির মনে কি চলছে। মানুষ এত চাপা স্বভাবের কিভাবে হয় সে বুঝে উঠতে পারে না। আর তার করা প্রশ্ন কি আসলে ব্যক্তিগতভাবে জাঙ্কুকের সাথে জড়িত? তের মনে হলো সে জাঙ্কুকের সকল বিষয়ে অধিকার প্রতিষ্ঠা করছে, কিন্তু এখনো সেই জায়গায় পৌঁছাতে পারেনি সে। এত দ্রুত কি হিসাবে অধিকার খাটাচ্ছে সে? ভালোবাসার মানুষ হিসাবে? আমার পার্সোনাল লাইফে কারো ইন্টারফেয়ার আমি পছন্দ করি না। আমার লাইফে এই মুহূর্তে কি চলছে সেদিকে ফোকাস না করে নিজের লাইফে ফোকাস কর, পড়াশোনায় মনোযোগী হ। আমার তো পড়াশোনা কমপ্লিট, নিজেকে একটা স্থানে বসিয়েছি, কিন্তু তোর অন্তত লক্ষ্য হওয়া উচিত কিভাবে পাবলিক ভার্সিটিতে চান্স পেয়ে চাচাকে খুশি করবি। নিজের জীবনকে নিজ হাতে গুছিয়ে নে, দেখবি যা চাইবি তাই সহজে পেয়ে যাবি। জাঙ্কুকের শান্ত স্বরে বলা কথাগুলো তের অশান্ত মনকে শান্ত করতে সক্ষম হলো। তার মনে হলো এক টুকরা আশার আলো সে দেখতে পেয়েছে। এটা ভেবেই মনে মৃদু ভালো লাগার দোলা দিচ্ছে। তের বলতে ইচ্ছে করছে, জাঙ্কুক ভাই, আমি আমার জীবনকে নিজ হাতে গুছিয়ে নিব। তখন যদি আপনাকে চাই পাবো তো? আমি যখন মন উজাড় করে বলবো, জাঙ্কুক ভাই আমি আপনাকে চাই, তখন কি আপনি আমার হাতে রেখে বলতে পারবেন আমিও তোকে চাই? সে নিজ মনে দমিয়ে রাখলো কথাগুলো। অদৃশ্য মায়াজালে আবদ্ধ হয়েছে তার মন সত্তা। মন আর মস্তিষ্কে চলছে নীরব যুদ্ধ। সামনে বসে থাকা মানবটিকে আজ আর কিছু বলবে না সে। সময় একদিন সবার সামনে মন মাঝারে লুকানো সত্যি মেলে ধরবে। সেই প্রতিজ্ঞার প্রহর গুনবে সে। তে উষ্টকণে হাসি বজায় রেখে বলল, আমি কি সত্যি যা চাই তাই পাবো?
জাঙ্কুক শীতল দৃষ্টিতে তের দিকে তাকালো। সে বুঝলো কিশোরের মন হয়তো কোনো বড়সড় আবদারের ইঙ্গিত দিচ্ছে। তে আমতা আমতা করে আবারও বলল, আমি যা চাইবো তা কখনোই আমার বাবা আমায় দিবেন না। বাড়ি, গাড়ি, টাকা চাইলে তো দিতেন, কিন্তু আমি তো সেগুলো চাই না। আমি তো একটা কথা মনে রাখবি, মানুষ মন থেকে যা চায় তাই সে যে কোনো সময় অনায়াসে পেয়ে যায়। তার অষ্টকোণে একটিতে হাসির রেখা ফুটে উঠল। জাঙ্কুকের সেই দৃশ্য দৃষ্টিগোচর হলো না, সে বরং মুহূর্তটা উপভোগ করলো বটে। তে টেবিল থেকে কফি মুখটা নিয়ে আর দেরি করলো না, জাঙ্কুকের রুম থেকে বেরিয়ে গেল দৌড়ে। জাঙ্কুক বিছানা থেকে উঠে দরজা লাগিয়ে লাইট অফ করে শুয়ে পড়লো বিছানায়। এই রুমে একা একা পাইচারি করে চলেছে, একবার বেলকনিতে যাচ্ছে তো আরেকবার নিজ রুমের বিভিন্ন স্থানে গোল গোল ঘুরছে। এভাবে প্রায় ঘন্টা খানেক নিজের উপর জুলুম করে থাপ্পড়ে বিছানায় বসে পড়লো। হাতের সন্নিকটে থাকা নিজ ফোনে সময়টা দেখে নিল, 11টা বেজে গেছে। আর 1 ঘন্টা পরেই তার জন্মদিন, কিন্তু কারো যেন কোনো খেয়ালই নেই, সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। আর সারাদিন সে সকলের মনোভাব বোঝার চেষ্টা করেছে। সবাই প্রতিদিন যেভাবে নিয়ম করে চলে তেমনই চলছে, কোনো ভাবগতির পরিবর্তন লক্ষ্য করেনি। নিশ্চয়ই সকলে তার জন্মদিন ভুলে বসেছে। তের মন খারাপের পরিমাণ যেন বেরিয়ে চলেছে। অন্তত একজন আগে উইশ করলে মনটা ভালো হয়ে যেত। সে তো সকলের জন্মদিনের তারিখ মনে রাখে, 12টার সময় কেক দিয়ে উইশ করে, অথচ এইবার তার জন্মদিনের কথা মনেও রাখেনি। ভাবতেই কান্না পাচ্ছে তের। সে মেসেঞ্জারে তার বান্ধবী আর রোজিকে কল করবে, দেখলো দুজনই এখন অফলাইনে। তের মুখ গোমরা হয়ে গেল, সে শুয়ে পড়ল, আর কারো উইশের অপেক্ষা করবে না। এরই মধ্যে দরজায় ঠকঠক আওয়াজ হচ্ছে। তে ঘুমঘুম চোখে দরজাটা খুলে দিল। দরজাটা খুলতেই তেকে সকলে বার্থডে উইশ করলো। পরিচিত কয়েকজন মানুষের গলায় এই উইশ শুনেই হকচকিয়ে উঠল তে। অন্ধকার রুমে আলো জ্বালানো হয়েছে, সে সামনে তাকাতেই খেয়াল করলো সবিন, রোজি, লিজা আর তার চাচি, তার মা দাঁড়িয়ে আছে। তে বিস্মিত নয়নের সকলের দিকে তাকিয়ে আছে। তার মানে সকলে তার জন্মদিনের কথা মনে ছিল। ভাবতেই মন ভালো হয়ে গেল তার। রোজি তেকে চুপচাপ বসে থাকতে দেখে বলে উঠল, কি রে, থাম মেরে বসে আছিস কেন? আমাদের দেখে খুশি হসনি? লিজা আপু আর রোজি কই থেকে আসলো? সবিন তাড়া দিয়ে বলল, তোকে পরে বলবো, 12টা বেজে গেছে, কেক কাটতে হবে। তে এবার মুখ ভার করে বলল, আমি তো ভেবেছি সবাই আমার জন্মদিনে ভুলে গেছো, এখন দেখছি কেউ ভুলেনি, বরং আরো 2জন মানুষ আমাকে সারপ্রাইজ দিয়ে নিয়ে এসেছে। কিন্তু আইডিয়াটা কার? লিজা তের কথায় পাত্তা না দিয়ে বলে উঠল, পরে জানবি, আগে বিছানা থেকে ওঠ। তে বিছানা থেকে উঠতেই লিজা তার হাতে রাখা কেকটি বিছানার উপর রাখলো। তে বারবার দরজার দিকে তাকাচ্ছে, তার গল্পপুরুষ কি আজও আসবে না? সকলেই তো এখানে আছে, কোনে আসলে কি এমন হতো? মন বলছে জাঙ্কুক ভাই আজ এই স্পেশাল দিনে তার সাথে থাকুক, কিছু সুন্দর মুহূর্ত সবাই মিলে উপভোগ করতে পারবে। অবাধ্য মন বলছে হাত ধরে টেনে নিয়ে আসতে, কিন্তু ওই যে সাহস নেই। এদিকে লিজা কেকের বক্স ওপেন করতেই কেকের উপর লেখা নামটা দেখে তার ভুরু কুঁচকে গেল। সে চুপ করে এক ধ্যানে তাকিয়ে রইল। লিজাকে থম মেরে থাকতে দেখে সবিন বলল, কি হয়েছে, এভাবে কেকের দিকে তাকিয়ে আছে কেন আপু? নামটা চেঞ্জ হলো কিভাবে? এখানে লেখা তো হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার তে। আমরা তো সবাই তে বলেই ডাকি। শুধু নাম না, কেকের ফ্লেভারও চেঞ্জ। এখানে তো চকলেট ফ্লেভার, আমি তো ভ্যানিলা ফ্লেভার অর্ডার দিয়েছিলাম। এইদিকে তে আর কিছু বলতে পারছে না, তার কথা আটকে গেল। সে যা ভাবছে সেটাই কি তাহলে সত্যি? জাঙ্কুক ভাই তেকে মাঝে মাঝে তে বলে ডাকে, তাহলে জাঙ্কুক ভাই তার স্পেশাল দিনে নিজের পছন্দসই কেক অর্ডার করেছেন। ভাবতেই বাকরুদ্ধ হয়ে গেল তে। বুকের মাঝে অদ্ভুত অনুভূতি আন্দোলন শুরু করে দিয়েছে। সে দরজার দিকে তাকাতেই নড়ে চড়ে ওঠা পর্দার ফাঁক হতে আবছা কারো ছায়া দেখলো। সে ধীর পায়ে এগিয়ে গেল ছায়ামূর্তির দিকে। দরজার কোণে এসে কম্পনরত কণ্ঠে তে ডেকে উঠল, জাঙ্কুক ভাই। এরপর দেখতে দেখতে কেটে গেল 15টা দিন। সকলের জীবন তাদের স্বাভাবিক নিয়মেই অতিবাহিত হচ্ছে, কিন্তু তের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। আগের থেকে কেমন চুপচাপ হয়ে গেছে, আগের মতো চঞ্চলতা তার মাঝে নেই। উচ্ছ্বাস, উদ্দীপনা কোনো কিছুই তার ভাবভঙ্গিতে ফুটে ওঠে না। সারাক্ষণ রুম বন্দি করে রাখে নিজেকে, নিঃস্ব মনমারা উদাসীন ভঙ্গিতে সময় কাটে তার। বাড়ির সকলের সাথে কথাবার্তার পরিমাণ অনেকটা কমে গেছে। সবাই কারণ জানতে চাইলে তখনও তে নিঃস্ব থাকে। আপাতত লিজা অসুস্থ, তাই তের এমন আজব ব্যবহার কেউ আমলে নিচ্ছে না। কোনো সময় হলে কি হয়েছে তা যে হোক মেয়ের থেকে ঠিকই জেনে নিত। অন্ধকার আচ্ছন্ন রুম, তে উদ্ভ্রান্তের ন্যায় মেঝেতে বসে আছে চুপচাপ, দৃষ্টি তার দেয়ালের দিকে স্থির। আবছা আলোতে এমন কিছু দেখা যাচ্ছে না,
তবু অপলক চেয়ে নিজের মনে বিভিন্ন আপত্তি অনুধাবন করছে, সেগুলো দেয়ালে ফুটে উঠেছে যেন। মনের মাঝে একাকিত্ব হানা দিয়েছে তীর। মস্তিষ্কে জাঙ্কুক নামক শ্যাম মানবের চেহারা স্মৃতি জেগে ধরেছে যোগের মতো। অবাধ্য মন মানবটিকে কাছে পেতে চাইছে, পুরুষালী বক্ষে মাথা রেখে মনের কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু মানুষটি নেই। রাত 12টা বাজে, এখনো ঘুম মহাশয়ের আসার কোনো নাম নেই। আজ আসবে না হয়তো, নির্ঘুম রাত আজও কাটবে। তে ঘুমিয়েছিস? তে সবিনের কণ্ঠস্বর শুনে নিজেকে স্বাভাবিক করে তৎক্ষণাৎ জবাব দিল, না ঘুমাইনি। কেন, কি হয়েছে? দরজা খোল দ্রুত। তে হুড়মুড়িয়ে উঠে দরজা খুলে দিল। সবিন রুমে ঢুকে বলল, লাইট অন কর। এমন মরা বাড়ির মতো রেখেছিস কেন রুমটা? সে কথা বলতে বলতে তীরের দিকে তাকাতেই খেয়াল করলো, কিরে তোর চোখে তো লাল কেন? আবারও কেঁদেছিস? আরে না, মাথা ব্যথা করছিল। এখন বল কেন এসেছিস? এই রে, আসল কথা তো বলতেই ভুলে গেছি, তোর সাথে কথা বলবে। এই নে ফোন। তে হাতে ফোনটা নিয়ে বলে উঠল, কে কল দিয়েছে? ভাই তোর সাথে কথা বলতে চায়। ফোন রাখ, কথা বলা হয়ে গেলে তোর কাছে রেখে দিস, সকালে নিয়ে যাব। সবিন তের হাতে ফোন গুঁজে দিয়ে চলে গেল। তে অবাক নয়নে তাকিয়ে আছে ফোনের দিকে। কল রিসিভ করা হয়েছে প্রায় আধা ঘন্টা আগে। হয়তো সবিনের সাথে কথা বলেছে মানবটি। তের এখন কাঁদতে ইচ্ছে করছে, রাগে অভিমানে কান্নার ভেতর থেকে দলা পাকিয়ে আসছে। কথা বলতে চায় না সে পাষণ্ড পুরুষের সাথে। 15 দিন পর তার কথা মনে পড়লো। বুকের মাঝে অসহনীয় ব্যথা হচ্ছে, শ্বাস আটকে আসছে, গাল বেয়ে বিন্দু বিন্দু অশ্রুকণা বেয়ে পড়ছে। কোনো মতে নিজেকে শান্ত করলো। ফোনের অপর পাশ হতে শীতল কণ্ঠ ভেসে আসলো, কান্না করছিস কেন? সবাই তো বাড়িতেই আছে, তা মন খারাপ করে আছিস? নিজেকে রুম বন্দি করে রাখছিস কেন? উত্তর যেন পাই, বাড়িতে নেই, তবুও বাড়ির সকল খবর কিন্তু আমার কাছেই থাকে। তীর ঠোঁট কামড়ে কান্না আটকে বলল, আপনাকেই বলবো না। ঠিক আছে, বলতে হবে না। একটা কাজ কর, যার উপর অভিমান করেছিস তার নাম্বারে অভিমান করার কারণটা লিখে সেন্ড করে দিস, দেখবি ভালো লাগবে। আমি জানি কোনো মানুষের জন্য নিজের বেহাল অবস্থা করেছিস। তে বিস্ময় থ হয়ে গেল, কিভাবে বুঝলো সে অভিমান করেছে? জাঙ্কুক ব্যস্ত ভঙ্গিতে বলল, তোর হাতে সময় আছে 5 মিনিট, যা বলার বলে ফেল, এরপর কল দিল কিন্তু পাবি না। তে সব তালগোল পাকিয়ে গেল। কি বলবে সে? মনের মাঝে অনেক কথা আছে, সেগুলো বলবে কি? নাকি অভিমান কেন করেছে বলে দিবে? জাঙ্কুক ভাই কি তবে বুঝতে পেরেছে তারই উপর তে অভিমান করেছে? মন বলছে বুঝেছে মানুষটা। তের বুকের মাঝে যেন তোলপাড় হয়ে যাচ্ছে। সে হালকা কণ্ঠস্বরে আওড়ালো, আপনি কবে আসবেন জাঙ্কুক ভাই? তখনই জবাব এলো না। তে ফোন চেক করলো, না, কল কাটেনি, লাইন আছে এখনো। জাঙ্কুক কিছুক্ষণ চুপ থেকে জবাব দিল, খুব শীঘ্রই। এই রাতটাতে তৃপ্তি ভরে ঘুমিয়েছে, কোনো টেনশন ছিল না মাথায়। কিন্তু পরের দিনই খবর আসলো, জাঙ্কুকের অ্যাক্সিডেন্ট হয়েছে। টিভিতে এর মধ্যে খবর দেখানো হয়েছে, গাড়িতে যারা ছিল সেখান থেকে 3 জনই মৃত্যুবরণ করেছে। গাড়িতে কান্না জোর বয়ে গেল। গভীর রাত, সময়টা 11টার ঘরে। গভীর রাত হলো, মানুষের আনাগোনা হাসপাতালে অনেক বেশি। জাঙ্কুক এখন হসপিটালের বেডে, তাকে দেখার জন্য বাড়ির সকলে এসেছে। সন্ধ্যার পরপরই সকলের মন অসম্ভব খারাপ। সবাই বাইরে নিজেদের স্বাভাবিক রাখার চেষ্টা করলো, ভেতরে ভেতরে ভেঙে পড়ছে অনেকটাই। রাতের প্রায় শেষ প্রহরে পুরো হাসপাতাল এখন নিস্তব্ধ। আশেপাশে মানুষের আনাগোনা কম, ঘুমিয়ে আচ্ছন্ন সকলে, কিন্তু তীব্র চোখে ঘুমের কোনো রেশ নেই। কেবিনের বাহির হতে দরজার কাছ ভেদ করে জাঙ্কুকের দিকে অপলক চেয়ে আছে তে। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না, চোখ সরিয়ে নিল। শরীর যেন শিউরে উঠছে। নিজের মনে চলা ভাবনাকে প্রাধান্য দিল। তে দরজা খুলে ক্ষীণ পায়ে এগিয়ে গেল জাঙ্কুকের দিকে। আশেপাশে চোখ বুলিয়ে চেয়ার টেনে জাঙ্কুকের বেড হতে স্বল্প দূরত্বে বসতে। বক্ষে অজানা ভয় ছিটিয়ে আছে সে। সে অশ্রু ভরা চক্ষুতে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। অক্সিজেন মাস্ক খুলে দেওয়ায় মুখ স্পষ্ট দেখতে পাচ্ছে জাঙ্কুকের। তে আজ মানুষটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত। অন্য সময় হলে জাঙ্কুক ভাই ক্ষিপ্ত হয়ে বলতো, আমার দিকে হা করে তাকিয়ে আছিস কেন? আগে কি কখনো দেখিসনি? তবে আজ নিশ্চুপ হয়ে আছে। তে মনে মনে আকুল গলায় বলল, জাঙ্কুক ভাই, আপনাকে এমন নিশ্চুপ মানায় না, কথা বলুন প্লিজ। জাঙ্কুক ভাই কি তার মনের কথা শুনতে পেয়েছে? তের হাত মৃদু কাঁপছে, তবুও কম্পনরত হাতে জাঙ্কুকের শক্তপোক্ত পুরুষালী হাত নিজ মসৃণ কোমল হাতের মাঝে আঁকড়ে ধরল। একখানে তাকিয়ে রইল জাঙ্কুকের মুখপানে, অনুভব করলো জাঙ্কুকের উষ্ণ হাতের ছোঁয়া। সে আস্তে আস্তে আওড়ালো, আপনার এই নীরবতা আমায় ক্ষণে ক্ষণে কষ্ট দিচ্ছে জাঙ্কুক ভাই। এমন নিশ্চুপ থাকা আপনাকে মানায় না। আপনাকে রাগী, গম্ভীর,
যন্ত্র মানব হিসেবে মানায়। আপনি জানেন, আজ আবারও আপনার হাত ধরেছি। প্রথম দিন অনিচ্ছাকৃতভাবে হাত ধরলেও আজ ইচ্ছাকৃতভাবে ধরেছি। কিছু বলবেন না? বলুন, আজ সব কিছু শুনতে চাই আমি। তের চোখের নোনা পানিতে জাঙ্কুকের হাত ভিজে যাচ্ছে। তে নিজেকে শক্ত করে কাবা হাতে জাঙ্কুকের বুকের ব্যান্ডেজ করা স্থানটি ছুঁয়ে দিল। পরের দিন সকালে বাহিরের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল জাঙ্কুকের। ধীর গতিতে চোখ খুলল সে। মাথায় ব্যথা টনটন করছে, পুরো শরীর অসহনীয় ব্যথায় জর্জরিত। জাঙ্কুক অতি কষ্টে মাথা উঁচু করে হাতের দিকে তাকালো। তাকাতে স্তব্ধ হয়ে গেল সে। অবিশ্বাস্য চাহনিতে তার হাতের উপর মাথা রেখে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। মনে হচ্ছে কতদিন না ঘুমিয়ে আজ ইচ্ছে মতো ঘুমোচ্ছে। জাঙ্কুক অসম্ভব ব্যথায় জর্জরিত হয়ে হাত তীর মাথায় নিচু হতে বের করে দিল। ব্যথায় খিচে এলো তার মুখ। তীর ঘুমের ব্যাঘাত ঘটায় কিছুটা বিরক্ত সহিত ঘুমো চোখে তাকালো। এখনো পরিপূর্ণ ঘুম না হয় বিরক্ত সে। বেড হতে মাথা তুলে সামনে তাকাতেই জাঙ্কুকের ব্যথায় কুঁচকে যাওয়া মুখটা দেখলো। দেখে ভীত হলো সে। বিচলিত ভঙ্গিতে বলল, কি হয়েছে আপনার? কোথায় ব্যথা করছে? তীর ঘুমো মোহনীয় কণ্ঠস্বর কর্ণপাত হতেই জাঙ্কুক তীর দিকে তাকালো। মেয়েটা উদ্বিগ্ন হয়ে তাকিয়ে আছে তার দিকে। জাঙ্কুক ব্যথা তো সরে আড়ালো। হাতে অসহ্য পেন হচ্ছে। তীর তৎক্ষণাৎ বেশি কিছু না ভেবে বলে উঠল, আমি আস্তে আস্তে মাসাজ করে দিব। জাঙ্কুকের দৃষ্টি শীতল হয়ে এলো। সে কিঞ্চিত তীকে অবাক করে দিয়ে বলল, দে, তবে সাবধানে। তে আর কিছু না ভেবে পরম যত্নে জাঙ্কুকের হাত মাসাজ করতে ব্যস্ত হয়ে উঠল। জাঙ্কুক অতি শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কেবিনে কখন আসলি? তে ধীর কণ্ঠে বলল, ভোরে। জাঙ্কুক জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল, পারমিশন কি দিয়েছে? কেউ দেয়নি, আমি বিনা পারমিশনে কেবিনে এসেছি। জাঙ্কুক অতি আশ্চর্য হলো। তেকে অবলীলা সকল প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে, যেন সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সদা প্রস্তুত। জাঙ্কুক তের লাল টকটকে চোখ, মলিন মুখ, চোখের নিচে ডার্ক সার্কেল, শরীরে শুকিয়ে কাঠ হয়ে গেছে তা দেখে বুঝলো নিশ্চয়ই ঘুমের গাফিলতি করেছে। নিয়মিত খাবার আর শরীরের যত্ন কোনোটাই করেনি। এতটা কেয়ারলেস কেন তুই? নিজের শরীরের যত্ন, খাওয়া দাওয়া, ঘুম কোনোটাই ঠিক মতো করিসনি। নিজের দিকে দেখ, কি অবস্থা করেছিস নিজের। তে জাঙ্কুকের কথা কানে তুলল না। সে আদেশ সূচক বলল, আপনার শরীর খারাপ, এই সময় এমন চিল্লানো উচিত না। চুপচাপ থাকুন আর আমার কাজ আমাকে করতে দিন। জাঙ্কুকের মুখ হা হয়ে গেল। এই মেয়ে তাকে আদেশ করছে। জাঙ্কুকের দৃষ্টি কঠিন। এই কয়েকদিনের সাহস বেড়েছে তীর। আমার দিকে অমন কঠিন দৃষ্টিতে তাকাবেন না। ওই দৃষ্টিতে আমি নিজেকে হারিয়ে ফেলি। একবার আপনার চোখের অতলে হারিয়ে গেলে নিজেকে আর ফিরিয়ে আনতে পারবো না। জাঙ্কুকের কপাল কুঁচকে গেল। সন্দিহান দৃষ্টিতে তীর দিকে শুকনো নজরে তাকালো। তীর সিরিয়াস ভঙ্গিতে জাঙ্কুকের প্রশ্নের উত্তর দিল, আপনি আমার শরীরের অবস্থা দেখলেন, একটু বকলেন, কিন্তু নিজের অযত্ন করেছি। কারণটা জানতে চাইলেন না কেন জাঙ্কুক ভাই? আপনি কি আমাকে কখনো বুঝবেন না? আমার মনে চলমান অবাক্ত কথা আপনার কি চোখে পড়ে না? যদি একবার আমার আঁখিতে আঁকিয়ে রেখে চক্ষুপটে ভেসে ওঠা অবাক্ত ভাষা পড়তে পারতেন, তাহলে হয়তো আমি সব থেকে সুখী রমণী হতাম। জাঙ্কুক বিচলিত হলো না, বরং তার দৃষ্টি অধিকতর গাঢ় হলো। বেশ স্মরণরত জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুকের মাঝে কোনো হিলদম না দেখে বলল, বাদ দিন, শরীর কি খুব খারাপ লাগছে? ডাক্তারকে ডাকবো? জাঙ্কুক বলে উঠল, দরকার নেই। তে দৃষ্টি সরিয়ে নিল, আবার নিজ কাজে মনোযোগী হলো। আজ হঠাৎ তার কি হলো? মাস্টারকে দেখে মনের কথা উগড়ে দেওয়ার ইচ্ছে জাগলো কেন? এই ভাবনায় বিভোর হলো সে। জাঙ্কুক চলন্ত ফ্যানের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে শোধালো, আমাকে কতটা ভালোবাসিস তে? কেবিন জোরে নিস্তব্ধতা বিরাজ করছে। মানবে নিশ্চুপ হয়ে আছে। কারো মুখে কোনো কথা নেই, শুধু শ্বাস প্রশ্বাসের ধ্বনি প্রতিধ্বনি হচ্ছে। জাঙ্কুক ফ্যান হতে নজর সরিয়ে তীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তীরকে চুপ করে বসে থাকতে দেখে মনে মনে হাসলো খানিকটা। এতক্ষণ তার সামনে চাটাক কথা বলছিল, অথচ এখন জানতে চাইছে সে, কিন্তু কোনো কথা নেই। এত কি ভাবছিস? এই তো সাহস, গোপনে কল্পপুরুষকে ভালোবেসে চিঠি লিখতে পারিস, অথচ ভালোবাসার কথা স্বীকার করতে এতটা অস্বস্তি কেন? জাঙ্কুকের বলা কথা শুনে তীর বিচলিত হলো। চঞ্চল দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকালো। ভয় হয়, তাই তো চুপ করে আছি। জাঙ্কুক সরাসরি প্রশ্ন ছুড়ল, কিসের ভয়? তীর চমকিত হলো। সরাসরি প্রশ্ন করায় ঘাবড়ে গেছে সে। সে শ্বাস টেনে বলে উঠল, আপনাকে হারানোর। আপনি যদি আমার ভালোবাসা গ্রহণ না করেন তখন কি হবে ভেবে আমি আতঙ্কিত হয়ে থাকি। তাই নিজ মুখে স্বীকার করেনি। অপেক্ষার প্রহর গুনেছি, কবে আপনি আমার মনের কথা বুঝবেন, কিন্তু অপেক্ষার প্রহর এতটা দীর্ঘ হবে ভাবিনি।
এটাকে ভালোবাসা বলে, নাকি এটা শুধুই তোর আবেগ? আবেগ হলে অনেক আগে কেটে যেত জাঙ্কুক ভাই। আমার ভালোবাসা কোনো আবেগ নয়। আপনার প্রতি আমার দৃঢ় অনুভূতি মিথ্যে নয়। ভালোবেসেছি বলেই তো আপনাকে না বদ্ধ উন্মোদ হয়েছিলাম। জাঙ্কুক তের কথাগুলো শুনল গভীরভাবে, তবে তার প্রতি উত্তর করলো না। সে গম্ভীর কণ্ঠে শোধালো, প্রথম প্রশ্নের উত্তর এখনো পেলাম না। কতটা ভালোবাসি সামাই? যতটা ভালোবাসলে গল্পপুরুষের বক্ষে মাথা রেখে তাকে নিয়ে শত শত অভিযোগ করা যায় ততটা। জাঙ্কুকের মন নরম হয়ে উঠল। এতটা গুছিয়ে মনের আবেগ ভালোবাসা মেশানো কথাগুলো যেতে বলছে তা অনেকটা অবাক করার বিষয়। কঠিন হৃদয়ে যেন শীতল হাওয়া দোলা দিল। এক মুহূর্তের জন্য অনুভূতির তীব্র শিহরণে বয়ে গেল রন্ধে রন্ধে। জাঙ্কুক দীর্ঘ কণ্ঠে শোধালো, এটাকে ভালোবাসা বলে? মানুষ যখন কাউকে মন থেকে ভালোবাসে তখন ভালোবাসার মানুষটিকে নিয়ে অভিযোগ করতে পারে। কত পুরুষকে ভালোবাসে বলি, তার নামে আমার অভিযোগ সীমাহীন। কবে থেকে ভালোবাসিস আমায়? তের মাঝে বিচলিত ভাব দৃশ্যমান হলো। কিঞ্চিত আবেগকে নিয়ন্ত্রণ করে লজ্জার মিশ্রিত কণ্ঠে বলল, সঠিক জানা নেই, তবে বিয়ে ঠিক হওয়ার পরপরই হয়তো আপনার প্রতি ভালো লাগা সৃষ্টি হয়েছে। আমি ঠিক বলতে পারছি না কিভাবে কি হয়ে গেল। জাঙ্কুক নির্লিপ্ত ভঙ্গিতে বলল, তোর ভালোবাসা যদি গ্রহণ না করি তখন তুই কি করবি? তে রাগ হলো, এই মানুষটা তো তেরা কেন? এতক্ষণ সব কথা শুনে নিয়ে নাটক শুরু করেছে আবার। সে রাগে ফুঁসতে লাগলো। অসুস্থ না হলে জোরে জোরে চিল্লিয়ে কান ফাটিয়ে দিত সে। অসহ্য মানুষ একটা। তে রাগে রাগে মুখ দেখে জাঙ্কুকের কেন জানি ভীষণ ভালো লাগছে। রাগলে যে তেকে এতটা সুন্দর লাগে আজ খেয়াল করলো সে। কেমন রাগ মিশ্রিত চাহনিতে তার দিকে তাকিয়ে আছে। তে ক্ষুব্ধ হয়ে বলল, আপনাকে নিজের কাছে বেঁধে রাখবো, বুঝেছেন? জাঙ্কুক ফিসেল হেসে অতি শান্ত কণ্ঠে জবাব দিল, বাহ, এতটা সাহসী তুই? আমাকে বেঁধে রাখার ক্ষমতা আছে তোর? তের মুখ ভার হলো। জাঙ্কুককে দেখে এখন মনে হচ্ছে না মানুষটা হতো, অথচ গতকাল সে মানুষটার জন্য কেঁদে কেটে একাকার হয়েছে। আবার কাঁদতে কাঁদতে সিয়া ছাড়িয়ে বসেছিল। ভাবতে কেমন লাগছে। হঠাৎ খট করে আওয়াজ হতে দুজনেই কেবিনের দরজা দিকে তাকালো। শোভন দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। জাঙ্কুক আর শোভনের মাঝে কিছুক্ষণ কথাবার্তা হলো। শোভন খেয়াল করলো তে এখানে, তাই জিজ্ঞাসা করলো, তুই এখানে কখন আসলি? ঘুম থেকে জেগে তোকে না দেখে কতটা ভয় পেয়ে গিয়েছিলাম জানিস? তে শোভনের দিকে অস্বস্তি নিয়ে তাকালো। অস্বস্তি হওয়ারই কথা। গতকাল রোজি শোভনকে তার আর জাঙ্কুকের বিষয়টা বলে দিয়েছে। এখন কি বলবে সে ভেবে পেল না। তে নিজেকে বাঁচানোর ভঙ্গিতে আমতামতা করে বলল, জাঙ্কুক ভাইকে কেবিনের বাহির হতে দেখেছিলাম, উনি জেগেছেন কিনা। তখনই তিনি পানি চাচ্ছিলেন, তাই পানি দিতে এসেছি। শোভন সন্ধিহান দৃষ্টিতে তের দিকে তাকালো। তে শোভনের দিকে না তাকিয়ে অন্যদিকে নজর লুকালো। জাঙ্কুক তের উত্তর শুনে বিস্মিত হলো। সে কখন পানি খেতে চাইলো আর তেকে কখন ডাকলো আজব। শোভন চোখ পাকিয়ে বলল, ঠিকঠাক মিথ্যা বলতে পারিস না গাধি। তের মুখ ভার হলো। শোভন তার মিথ্যা ধরে ফেললো। দুই ভাই একই ধাঁচের, বড় হলে নিশ্চয়ই ভাইয়ের মতোই হবে। আজকের পর্বটা এই পর্যন্তই। বাই দ্য ওয়ে, বেশি বেশি করে কমেন্ট করিও।